তবুও আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি। আপনাদের কাছে ফিরে এলাম আরও একটি কাহিনী নিয়ে, এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন সোহাগ, নড়াইল জেলা থেকে। এই কাহিনীটি সোহাগের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, সোহাগের ছোটবেলার কাহিনী, এবং তিনি এটি শেয়ার করেছেন আমাদের সাথে। তো আমি চলে যাচ্ছি সোহাগের কাহিনীতে। তো যাই হোক, এই কাহিনীর যে সময়কাল সেটা ছিল আসলে তখন সোহাগ লিখেছে শীত আসি আসি করছে, এরকমই একটা সময়, সেপ্টেম্বর বা এরকম একটা সময়, এবং তখনকার সময় শীত একটু আর্লি চলে আসতো, সেপ্টেম্বরের দিকে বেশ ঠান্ডা পড়ে যেত, এবং দিনের বেলা খুব কচি রোদ থাকতো, এবং কচি রোদে চলাফেরা করতে খুব মজা লাগতো বাচ্চাদের। এবং সে যখন ছোট ছিল, সে তখন ক্লাস 3-তে পড়তো, এবং সেই সময়টা তার কাছে খুব মজার একটা সময় ছিল। সারাদিনই খুব ভালো লাগতো খেলতে, ঘুরতে ফিরতে, এদিক ওদিক যেতে, দৌড়াতে, এবং সময়টা আসলে স্বপ্নের মতো ছিল। আসলে আমরা নিজেরাও বুঝতে পারি আসলেই সময়টা স্বপ্নের মতো থাকে তখন। তো যাই হোক, সোহাগ বলেছে সে খুব আনন্দে তার সময় কাটতো। তো সে যখন স্কুলে যেত, স্কুলে বন্ধুদের সাথে চলাফেরা করে সে চলে আসতো বাসায়, এবং বাসায় এসে সে যেটা করতো, তার বই খাতা ফেলে দিয়ে সে দৌড়ে বেরিয়ে যেত বাসা থেকে বেরিয়ে সে দৌড়াতো, এদিক ওদিক চলে যেত। তাদের বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল, সেই পুকুরে যে সে চারা খেলতো। চারা মানে মাটির চারা বা মাটির ছোট ওই যে ভাঙা টুকরো, সেটা ছুঁড়ে মারলে আপনারা দেখবেন সুইং করে করে যায়, সে চারা খেলতো সেখানে। সে চারা খেলতো, তারপরে তাদের আশেপাশে যে ক্ষেত ছিল সেখানে দৌড়াতো, এবং তার কাছে খুব একটা আকর্ষণীয় স্থান একদিন ধরা দেয়। সেটা হচ্ছে তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে সে চলে এসেছিল ওই দিন চলতে চলতে। তাতে কিন্তু গ্রামের বাড়িতে থাকতো তারা, সেটা আমি আগেই বলা হয়নি, এখন বলে নিলাম। গ্রামে থাকতো সোহাগরা। তো বাসা থেকে বেশ খানিকটা দূরে কাইন্ড অফ লাইক মেঠো পথ ছিল তাদের বাসার সামনে, এবং ইট সলিং রাস্তা ছিল, ইট বিছানো রাস্তা ছিল, এবং সেই রাস্তাটা পরবর্তীতে পাকা করা হয়, কিন্তু ওই সময় তারা ইট বিছানো রাস্তা ছিল তাদের বাসার সামনে দিয়ে, এবং সেই রাস্তার উপরে সাদা বালি ফেলা। এবং সোহাগের কাছে খুব মজা লাগতো সেই রাস্তা দিয়ে হাঁটতে, কারণ সে রাস্তায় মানুষের পায়ের ছাপ দেখতো, এবং রাস্তা দিয়ে যে 3 চাকার ভ্যান চলতো সেই চাকার দাগ ধরে ধরে যেত। তো এভাবেই সোহাগ একদিন চলতে চলতে সে সামনে যেতে যেতে একটু দূরে চলে আসে বাসার, এবং বাসার দূরে এসে সে আবিষ্কার করে যে বেশ খানিকটা দূরে বেশ ছায়াময় একটা গাছ আছে, বেশ বড় একটা বট গাছ, এবং বেশ ছায়া, ওই জায়গাটার মধ্যে বেশ ছায়া দিয়ে রেখেছে। এবং তখন একটু দুপুরের দিক, রোদটা চিটচিট করছে। তো সেই অবস্থায় সোহাগ ওই গাছটার কাছে যায়, এবং তার কাছে অসাধারণ একটা প্রশান্তি লাগে। তো কাছাকাছি চলে আসে, এবং সে গাছটার কাছে দেখে ওই দিন সে বেশিক্ষণ থাকে না, সে চলে আসে। তো পরদিন সোহাগ আবার খেলতে খেলতে প্রথমেই সে চলে যায় সেই গাছটার কাছে, এবং সেই গাছটার কাছে যে সে অনেকক্ষণ ঘোরাফেরা করে, গাছটার নিচে চলে যায়, এবং দেখে যে এমনিতেই ঠান্ডা, তার উপর গাছটার নিচে বেশি ঠান্ডা, এবং দুপুরের সময় বেশ মজা লাগছে তার কাছে। তো তার ছোট কিউরিয়াস মন খুব মজা পায়। তো সে একটা জিনিস ফাইন্ড আউট করে যে গাছের যে গোড়ার মধ্যে সে 3-4টা বিচির মতো দেখে। বিচিটা হচ্ছে কাইন্ড অফ সুপারির মতো, সুপারি, আস্ত সুপারি যেরকম থাকে সেরকম আরেকটু বড়। তো সেটা নিয়ে সে বাড়ি দিয়ে ভেঙে দেখে ভেতরে লাল লাল ছোট ছোট লাল লাল বিচির মতো, এবং লাল রঙের বিচির মতো, ছোট ছোট বিচির মতো লাল রঙের অনেকগুলো, এবং সে দেখে যে লাল রং উঠছে সেটার থেকে। তো সে দেখে খুব ইন্টারেস্ট ফিল করে। সে পরে জানতে পারে সেগুলো নাকি সিঁদুর ছিল, সেটা সে পরে জানতে পারে, তখন জানে না। তো সে সেগুলো হাতে নিয়ে খুব মজা পায়, এবং সে রঙগুলো হাতে লাগায়, দেখে, খুব মজা পায়। তো সে যখন ওটা নিয়ে খুব মজা করছে, তখন সে হঠাৎ খেয়াল করে কে জানে খিলখিল করে হাসছে, এবং সেই কণ্ঠটা একটা নারী কণ্ঠ, খিলখিল করে হাসছে, খুব মজা পাচ্ছে এরকম একটা হাসি। এবং সোহাগ হঠাৎ করে তাকায় যে কে হাসছে, তো সে কাউকে দেখতে পায় না। তো সে গাছের এই পাশ থেকে ঘুরে পেছন দিকে যায়। তো পেছন দিকে যখন যায়, তখনও সে দেখে আবার এই পাশে হাসছে। তো একটা লুকোচুরি টাইপের একটা জিনিস। তো তার মনে হচ্ছে যে তার সাথে কেউ লুকোচুরি খেলছে। তো এই যখন অবস্থা, সে একবার এই পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছে, কিন্তু হাসির শব্দ কিন্তু থামছে না। তো সে যত খুলছে হাসিটা, সে ততই বাড়ছে, মনে হচ্ছে তার সাথে দুষ্টুমি করছে। তো সোহাগ বেশ এরকম খোঁজাখুঁজি করতে, সে নিজেও মজা পায়, সে নিজেও হাসতে থাকে। তো এক সময় সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে সে গাছের এই সাইডে যখন আছে, তখন দেখে গাছের ডালের উপরে একটা
মেয়ে বসে আছে, মহিলা আর কি, এবং সে তার গাত্রবর্ণ মানে গায়ের রং কুচকুচে কালো, বেশ কালো মানে শ্যাম বর্ণের একটা মহিলা বসে আছে, এবং সে শাড়ি পরা, সাদা রঙের একটা শাড়ি পরা, এবং তার শাখা সিঁদুর মানে তার হাতের মধ্যে মানে শঙ্খ পরা আর কি, শামুক ঝিনুকের কিছু অলংকার পরা, এবং সে তাকিয়ে আছে, এবং সে তাকে বলছে যে তুই তো অনেক মজার রে, তুই আমার সিঁদুর নিয়ে নিলি। তো সে কিন্তু তখন সিঁদুরটা বুঝতে পারতো না সিঁদুরটা কি। তো সে তখন তাকে বলে যে আমি তো জানি না এগুলো কি তোমার, আমি তো জানি না, আমি তো এই যে এইখানে পাইছি। বলে যে অসুবিধা নেই, তুই নে। তো তার সাথে আরও অনেক গল্প করে সে মহিলাটা, এবং অনেক বলে কোথায় বাসা, কোথায় কি, কোথায়, এগুলো তার সাথে গল্প করে। এবং সে সোহাগ তখন বলে যে তুমি গাছের ডালে বসে আছো কেন, নিচে আসো, নিচে আসো, কথা বলি। এবং সে বলে না, আমি নিচে আসতে পারি না, আমি এখানেই থাকি, তুই উপরে আয়, তুই উপরে আসবি। সোহাগ বলে না না, আমি উপরে যাব না। তো এরকম কথা বলে সোহাগ এক সময় বলে যে আমার বাসায় যেতে হবে, বলে সে দৌড় দেয় সেখান থেকে, এবং সে বাসায় চলে আসে। বাসায় চলে আসে, তার কাছে বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়, তার খুব ভালো লাগে সময়টা। সে বেশ মানে সে খুব এনজয় করেছে, খেলাধুলা বা গল্প তার খুব ভালো লেগেছে, একটা বন্ধুর মতো। তো সে কিন্তু এই জিনিসটা আর কাউকে শেয়ার করে না, বাসায় খাওয়া দাওয়া করে নিজের মতো থাকে। তার হাতে দাগ হয়ে গেছে, এখন সেই দাগগুলো সে ধোয়ার চেষ্টা করে, তার মাকেও দেখায় না, পকেটে হাত দিয়ে রাখে। তো এরকম করে সে পরদিনও সে যেটা করে, তার ক্লাসের পরে সরাসরি দৌড় দিয়ে সেখানে চলে যায়, এবং একদম মানে বাসায় এসে বইটা রেখে দৌড় দিয়ে চলে যায়। সে গাছের ওখানে যায়, যে সে ওই মহিলাকে পায় না, বাট সে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার সেই হাসির শব্দ শুনে, এবং আবার সেই মহিলা তার সাথে কথা বলে, এবং তাকে আবার যথারীতি বলে যে গাছে আয়, গাছে আয়। তো সে আর গাছে উঠবে না। মহিলা তাকে অনেক গাছে চড়াতে চায়, কিন্তু সে গাছে উঠবে না। তাকে মহিলা বলে তুই গাছে ধর, আমি তাকে টেনে তুলে নিয়ে আসবো। সে বলে না, সোহাগ আর আসতে চায় না। তো এরকম করে সোহাগ কিন্তু ওই দিনও চলে আসে, কিন্তু সে গল্প করে, কিন্তু তাকে একটা নেশা পেয়ে বসছে। সে বাসায় এসেও শুধু ভাবতে থাকে আমি যদি আবার যেতে পারতাম, আবার খেলতে পারতাম। তার কাছে মনে হয় যে সে একটা খেলার সাথী পেয়ে গেছে। তো আর একজন বড় মানুষ এভাবে কিন্তু তার সাথে কেউ খেলে না। আর বলাই বাহুল্য, সোহাগ বলেছিল তার বাবা মা খুব ফ্রেন্ডলি ছিল না তার সাথে যে খেলাধুলা বা গল্প গুজব এগুলো কিছুই করতো না তার বাবা মা। তার মা তার সংসার নিয়ে ব্যস্ত থাকতো, এবং মানে আসলে সময় তার সাথে খুব একটা যে কাটাতো তা না। আর তার বাবা তো কাজে থাকতেন, এবং তার বাবা মাঝে মাঝেই চলে যেতেন মানে তাদের ট্যুরে আর কি, এসে থাকতে, বাসায় থাকতে পারতেন না, ট্যুরে থাকতেন। তো সোহাগ এরকম যখন যাচ্ছে 3-4 দিন পরে তার মা হঠাৎ থেকে একটা খেয়াল করে যে কিরে তুই আজকাল যাস বাসার থেকে, তুই ফিরে আসিস অনেকক্ষণ পর, ঘটনা কি হয়েছে, কোথায় যাস? তো ওকে যখন চেপে ধরে, বেশ বলে যে আমি ওইখানে যাই। ওইখানে কোথায়? বলে যে ওইখানে গাছ আছে, গাছের কাছে যাই। ওখানে যে কি করিস? বলে যে ওইখানে ওই একটা আছে, এরকম খালা আছে, তার সাথে খেলি, এবং সেই খালা আমাকে গাছে উঠাইতে বলে, এবং খুব মজা লাগে। আমি কিন্তু গাছে উঠি নাই, আমার ইচ্ছা করে গাছে উঠতে। তো তার মা তো খুবই টেনসড হয়ে যায়, কোন খালা কি? তো তিনি বলাই তুই দাঁড়া, তুই কোথাও যাবি না। সোহাগকে আটকায় রেখে তিনি সোহাগকে বলে যে এটা কোন গাছ, দাঁড়া। তিনি পাশের বাড়িতে যান, এবং যে খোঁজ নেন যে এখানে গাছ আছে কোথায়। মানে তিনি আসলে জানতেন না ওখানে গাছ সম্বন্ধে। তো তাদের পাশের বাসায় একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি বলে যে ওইখানে গাছ আছে, ওই গাছটা অনেক পুরনো একটা গাছ আছে ওইখানে। তো ওই গাছটাকে সাধারণত তখনকার যারা ছিলেন ওখানে কিছু সনাতন ধর্মাবলম্বী ছিলেন, তারা সেখানে কিছু ফিতা বাঁধতেন, মানে ফিতা মানে কি সুতা বাঁধতেন তাদের কিছু মানে রিচুয়ালের অংশ হিসাবে। তাদের কোনো একটা রিচুয়াল ছিল, সেই রিচুয়ালের সুতা সেখানে বাঁধতেন, এবং সেখানে তারা কিছু মানে কি বলেন মানত বা এরকম কিছু করতেন আর কি ওখানে গিয়ে। তো এরকম একটা ব্যাপার ছিল। সেই গাছটা সম্বন্ধে বলে যে গাছটা আসলে যে সেই তার প্রতিবেশী বলে যে গাছটা কিন্তু আসলে খুব একটা ভালো না, কেন আপনি কেন খবর নিতেছেন? তো প্রতিবেশীকে বলে যে আমার ছেলে তো এরকম যায় সেখানে। তো প্রতিবেশী তখন বলে এটা ভালো না, দুপুরবেলা আপনার ছেলে ওইখানে কেন যায়? তিনি কিন্তু সোহাগের মা মানে তার ছেলের ওখানে যে কারোর সাথে দেখা হওয়ার কথাটা চেপে যান। তো তিনি যেটা করেন, তিনি বুঝতে পারেন জিনিসটা সুবিধার না, তিনি সোহাগকে জোর করে বাসায় আটকে রাখেন, ওই দিন আর যেতে দেন না। তো সোহাগ খুব মন খারাপ করে, সে মানে তার মন খুব খারাপ, সে যেতে পারে না, তার খুব খারাপ লাগতে থাকে, এবং সে মানে খুব মানে মন খারাপ করে তাকে মাকে বলে আমি যাই খালার সাথে দেখা করে বলে আসি যে আমি আজকে আসবো না। তার মা বলে না, কোনো দরকার নাই। তো এরকম না করে পরে সোহাগ আর যেতে পারে না। তো সোহাগ পরদিন সে বাসায় আসে, তার মা আবার তাকে আটকে রাখে। তো সোহাগ মনে করে যে একটা সময় কিন্তু সোহাগের কিন্তু খুব আশপাশ লাগছে যে সে যেতেই হবে। তো সে মনে করে যে আমি এক ফাঁকে যাই। তো এরকম সে তার মাকে ফাঁকি দিতে দিতে এক সময় সে সন্ধ্যার দিকে, মানে ঠিক বিকাল সন্ধ্যা হয়ে যায়, ওই সময় সে দৌড় দেয় সেই গাছের ওখানে,
যে বলে সে চিন্তা করে যে আমি যাব ওই খালাকে বলবো যে আমার আম্মা আসতে দিচ্ছে না, আমি পরে আসবো, এরকম বলে আমি চলে আসবো। তো এরকম চিন্তা করে সে দৌড়ে 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 গাছে কাছে যায়। তখনও বিকাল ছিল, যখন সে গাছের কাছে পৌঁছায় ওই জায়গাটায় তখন অলরেডি সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে সূর্য অনেকটাই নেমে গেছে। তো সে ওখানে যায়, দেখে গাছের নিচে অন্ধকার, মানে বেশ ওই জায়গাটা ছায়াটা আরও গাঢ় হয়ে গেছে আর কি, এবং ঠান্ডা লাগছে, শীত লাগছে। তো সোহাগ দৌড় দিয়ে যায়, যে ওখানে ডাকতে থাকে খালা খালা খালা, কেউ উত্তর দেয় না, কেউ নাই সেখানে। তো অনেকক্ষণ পরে সে শব্দ শুনে, সে যখন নাকি একটু হয়ে গেছে তখন ওই পাশ থেকে শব্দ শুনে যে তুই আসছিস, কেমন করে জানি বলে, একটু ডিফারেন্ট একটা কণ্ঠস্বর, যেরকম সে শুনে নেই সবসময়। তো সে বলে যে হ্যাঁ আমি আসছি, তুমি কই? তখন দেখে যে সে ডালের উপর থেকে সেই যে কালো মহিলাটা বসে আছে, এবং তার চেহারা একটু ডিফারেন্ট, মানে একটু রেগে আছে মনে হয়। তো তুই আসলি না কেন এতদিন? তোরে গাছে আসতে বলি, তুই গাছে আসিস না, তুই গাছে আসলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তখন না সোহাগের একটু ভয় লাগে, যে মানে এতদিন উনি যেভাবে কথা বলছেন সেইভাবে কিন্তু উনি কথা বলতেছেন না, তিনি একটু ডিফারেন্টলি রেগে রেগে কথা বলতেছেন, এবং বাচ্চাদের কিন্তু এই টোনটা পছন্দ না। তো সোহাগ তখন বলে যে না আমি তো আসি না, আমার আম্মা আসতে দেয় না, আমি তোমাকে বলতে চাইছি যে আমি এখন আসতে পারবো না। তো বলে তুই গাছে আয়, তুই কাছে আয়, সামনে আয়, ডাকে সে আসে না। তো সেই মহিলা দেখা যায় গলা আরও চড়ায় ফেলতেছে, তুই সামনে আয়, মানে গলার টোনও চেঞ্জ হয়ে গেছে। তো সে সামনে সামনে আসতে চায় না। তো মহিলা এমন সময়, সোহাগ তো মানে দাঁড়িয়ে ছিল বেশ কিছুটা দূরে, হঠাৎ করে দেখে মহিলা করে এরকম একটা শব্দ করে হাতটা সামনে বাড়িয়ে দিয়েছে সোহাগের দিকে, এবং সে খেয়াল করলো যে মহিলার হাতটা অনেকটা লম্বা হয়ে গেছে, মানে তার হাতটা স্বাভাবিকের থেকে বেশ লম্বা হয়ে সোহাগের দিকে রিচ করছে, এবং সে মুখ দিয়ে একটা করে শব্দ করে এরকম করে হাত দিচ্ছে, এবং সোহাগ বেশ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দেখে যে মহিলার মুখ থেকে জিভটা বেরিয়ে আসছে, এবং জিভটা প্রায় 1 থেকে 1.5 হাত পর্যন্ত বেরিয়ে গেছে ভেতর থেকে। তো সে তো প্রচণ্ড ভয় পায়, বা মানে বাচ্চা মানুষের মনোজগতে এটা বিশাল একটা মানে আক্রমণ ধরতে গেলে, তার মনে প্রচণ্ড মানে সে ভয় পেয়ে যায়। সে কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়, কিন্তু পরের সেকেন্ডে সে কি মনে করে এটা ঝেড়ে দৌড় দেয়, এবং এই যে সে দৌড় দেয় এবং সে শব্দ পিছন থেকে অনেকক্ষণ পর্যন্ত শব্দ পায় তার পাশে, তার মনে হয় তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে সোহাগের আসলে আর কিছুই খেয়াল নেই, সেই বিভৎস চেহারাটা তার চোখের সামনে ভাসছে। সে বাসায় এসে তখন অন্ধকার হয়ে গেছে, সে মায়ের কাছে পড়ে। তার মা খুব টেনশনে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশেই, তাকে দৌড়ে আসতে দেখে তার মাও দৌড়ে আসে, সে তাকে কোলে নেয়। কী হয়েছে দেখে সোহাগের শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, জ্বর এসে গেছে, এবং তাকে তার মা তাড়াতাড়ি তাকে মানে হাত মুখ ধুইয়ে মাথার মধ্যে পানি পট্টি দেয়। বলে কী হয়েছে? তখন সোহাগ প্রলাপ বকতে থাকে তার মার কাছে, এবং সে বলে যে আমাকে এরকম ধরতে আসছে, আমাকে ধরতে আসছে। তো এই প্রলাপটা একসময় বাড়তে থাকে, এবং রাত হয়, গভীর রাত হয়ে যাচ্ছে, বাড়তে থাকে। এবং ওই সময় দুর্ভাগ্যবশত সোহাগের বাবাও গ্রামে নেই, তিনি গেছেন ট্যুরে শহরে। এবং রাতের বেলা সোহাগের মা খুব টেনশনে ছিল তাকে নিয়ে, এবং তার গায়ের মধ্যে তিনি পানি পট্টি দিচ্ছেন, এবং তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন যে কী হয়েছে বাবা, সব ঠিক আছে? তিনি যতটুকু দোয়া দুরুদ পারেন পড়ে ফু দিচ্ছেন ছেলের গায়ে। তো এক সময় তিনি দেখেন যে মানে সোহাগ প্রলাপ বলছে, এবং সোহাগ এক সময় উঠে বসে বলে মা আসতেছে, মা আসতেছে, মা আসতেছে বলতেছে এরকম। তো এরকম যখন বলতেছে মা আসতেছে, মা আসতেছে, তখন সে দেখে যে তাদের যে সামনে যে দরজাটা, রুমের যে বাসার যে মেন দরজাটা, যেটা নাকি দিয়ে উঠোনে যাওয়া যায়, সেটার মধ্যে খটখট খটখট করে শব্দ হচ্ছে, এবং মনে হচ্ছে কেউ ধাক্কাচ্ছে। তো সোহাগের মা তখন বলে এই কে? কোনো উত্তর নাই, এবং আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার খটখট শব্দ হয়। তখন সোহাগের মা যতটুকু দোয়া পারত তিনি জোরে জোরে পড়া শুরু করেন, তিনি জোরে জোরে পড়তে থাকেন, জোরে জোরে পড়তে থাকেন, এবং এক সময় দেখা যাচ্ছে যে ওই শব্দটা থেমে যায়, এবং ঠিক অনেকক্ষণ পর আবার শুরু হয়। তো যতক্ষণ হয় তিনি ছেলের পাশে বসে দোয়া পড়েন। তো পরদিন তিনি এভাবে করে ওই দিন ফজরে আজান দেয়, দিনটা চলে যায়, মানে সকাল মানে রাতটা চলে যায়, দিন হয়, এবং তিনি সকাল হওয়ার পরপরই তিনি সোহাগকে কোলে করে নিয়ে চলে যান ওখানকার কাছাকাছি যে ইমাম সাহেব আছে তার কাছে চলে যান। ইমাম সাহেব খুব ভালো মানুষ ছিলেন, তাকে তিনি খুব বকা দেন। ফার্স্টে সোহাগের মাকে বলেন যে আপনি একজন মা, আপনি ছেলেকে এভাবে আনঅ্যাটেন্ডেন্ট কেন রাখেন? তিনি কেন ছেলে এভাবে দুপুরবেলা চলে যায়? এটা তো ঠিক না। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভর দুপুরে অনেক খারাপ জিন চলাফেরা করে, এবং এদের অনেক 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 খারাপ মানুষের উপর আসর করে, এবং ছোট বাচ্চাদেরকেও তারা আসর করে এরকম। ইমাম সাহেব সোহাগকে দেখেন, তখনও তার গায়ে জ্বর ছিল। ইমাম সাহেব সোহাগকে দেখে মাথায় হাত বুলান, এবং
তাকে বলেন যে আমি তোমাকে পড়ে দিচ্ছি, তোমার উপর নজর পড়েছে, তোমাকে কেউ মানে তার মাকে বলে যে তাকে কেউ এখনো পজেস করে নেই, বাট তার উপর নজর পড়েছে, তাকে নিয়ে যেতে চায়। এবং সে একটা বাচ্চা বলে তাকে ফেরেশতারা গাইড করে, এবং এই কারণে কিন্তু তাকে তখন পর্যন্ত টেনে ধরে নিতে পারেনি উপরে। ওইটা কিন্তু একটা খারাপ জিন, যেটা শুনে বলে তাকে যে কাছে নিতে চায়, এটা খারাপ জিন, বাচ্চা বলেই তাকে নিতে পারেনি উপরে। তো তিনি সোহাগকে দোয়া করেন, দোয়া পড়ে ই দেন এবং পানি পড়ে দেন, ফু দেন, এবং তিনি বলেন যে আমি প্রতিদিন বিকালে এসে তোমাকে আমি মানে ঝেড়ে যাব, ফু দিয়ে যাব। তো তিনি সোহাগকে ওই দিনের মতো বাসায় পাঠিয়ে দেন, পানি পড়া দিয়ে এবং বলে যে আপনি রাতের বেলা বেরোবেন না, ছেলেকেও বেরোতে দিবেন না। এবং তিনি বলে যে আমি রাতের বেলা বসবো, নিজে বসে দেখবো যেটা কি করা যায়। তো যাই হোক, তো এরকম অবস্থায় সোহাগকে বাসা পাঠিয়ে দেন, বলে রাতের বেলা বেরোতে দিতে না, বাসার বাইরে যেতে না, এরকম অবস্থায় রাখতে, এবং বলে 2-1 দিন দরকার স্কুলে দিয়েন না। তো সোহাগের মা সেভাবে তাকে আর স্কুলে পাঠায় না 2-1 দিন। হ্যাঁ, তো এর মধ্যে যেটা হয়, পরবর্তীতে আস্তে আস্তে সোহাগের জ্বর কমে আসে এবং সোহাগও সুস্থ হয়ে যায়। সোহাগ নাকি ঘুমে স্বপ্ন দেখতো, খুব বাজে স্বপ্ন দেখতো। তো একসময় সোহাগ মোটামুটি মাশাল্লাহ ভালো হয়ে যায়। তো সোহাগের মা, সেই ইমাম সাহেব একদিন আসেন, আবার এরকম বিকালে আসেন, এরকম এর মধ্যে এসে উনি ঝেড়ে গেছেন পরে। তো কিছু বলেননি সোহাগের মাকে, এবং পরবর্তীতে তিনি জিজ্ঞেস করেন যে ইমাম সাহেবকে যে আসলে কি হয়েছে, মানে আপনার সোহাগ এখন কিন্তু মোটামুটি সুস্থ, ওকে মানে নর্মালি আমি চলাফেরা করতে যাই। বলছে নর্মাল চলাফেরা মানে আপনি অবশ্যই তাকে এরকম দুপুরে ছেড়ে দিবেন না, তাকে রাতটা ছেড়ে দিবেন না, ছোট ছেলে পেলেকে দেখে রাখতে হয়। আর আমি আসন দিছিলাম, আসন দিয়ে বসে সেই জিনের সাথে কথা বলছি। সেই জিনটা অনেক একটা বাজে জিন, সে একটা মানে একটা খারাপ জিন, তার বয়স 300 বছর, এবং সে ওই গাছটার ওখানেই থাকে এবং তার ওখানেই বসবাস। এবং সে কিন্তু মানে মোটামুটি মানে খুব বদনিয়তেই ছিল আপনার ছেলেটাকে নিয়ে। তা আমি তার সাথে কথা বলছি, আমি তাকে বুঝাইছি সে যাতে কখনোই আপনার ছেলের দিকে আর না তাকায়, এবং আমি তাকে বুঝাইছি, তাকে বলছি, এবং সে কিন্তু আছে। সুতরাং আপনারা ওই গাছটার কাছে আপনার ছেলে জানি না যায়। আর আমি নিজে পার্সোনালি, ইমাম সাহেব বললেন যে আমি নিজে যেসব বাচ্চারা আমার কাছে পড়ে, আমি সবাইকে বলবো ওই গাছটাকে অ্যাভয়েড করে যেতে। তো এরকম অনেক জিন আছে, খারাপ জিন, যারা এরকম ঘোরাফেরা করে, এবং তারা কিন্তু হঠাৎ করে মানুষকে পেলে পজেস করে বসতে পারে। তো সুতরাং সাবধান। তো এই বলে দেয় সোহাগের মাকে, এবং সোহাগের মা তখন সোহাগকে বাসায় এরপর থেকে টেক কেয়ার করে, এবং এভাবেই সোহাগ আস্তে আস্তে বড় হয়। এবং সোহাগের জীবনে এটা একটা মনে রাখার মতো কাহিনী, এবং সেটা সে শেয়ার করে ফেলেছে আমাদের সাথে। এবং যেভাবে শেয়ার করলো, আমি তার থেকে মানে চেষ্টা করেছি আমার মতো করে বর্ণনা করতে সোহাগের রিকোয়েস্টেই, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে কাহিনীটা। আর এই তো ছিল সোহাগের কাহিনী। তো আজকে এ পর্যন্তই। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ অনির্বাণ ইসলাম। ওনার বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বন্দরগাতি বাজার এলাকায়। তিনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা, আর তিনি তার নানির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং 100% সত্য ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। ওনার নানির নাম মিনা। তো সময়টা যখন মানে ছিল, বিশেষ করে ঘটনা ঘটার সময়টা, ওই সময়ে পাকিস্তান পিরিয়ড চলছে, আইয়ুব খানের শাসন চলছে। সময়টা 1967 কি 68 সালের দিকে হবে। সেই সময় ওনার নানি তো ছোট ছিলেন। ওনার বাসা ছিল খুলনা শহরের রূপসা এলাকায়, আর ওনাদের বাসার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি রূপসা মহাশ্মশান ঘাটে গিয়ে শেষ হয়েছে। বিকেলবেলা ওনার নানি এবং তার বান্ধবীদেরকে নিয়ে এই রাস্তার একধারে খেলাধুলা এবং হইচই করতেন। একদিন বিকেলে খেলার সময় ওনারা দেখেন ওই রাস্তা দিয়ে হিন্দু ধর্মের একজন মানুষের লাশ ওই শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যিনি মারা গেছেন তার বয়স হয়তো 70 কি 75-এর মতো হবে। পথে সিকি আধুলি ফেলা হচ্ছে, আর তারা তাদের ধর্মের যে নিয়ম অনুযায়ী তারা বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তো ওনারা তো ব্যস্ত সিকি আধুলি কুড়ানোর কাজে, ছোট মানুষ। হঠাৎ ওনার একটা কৌতূহল হলো, সেটা হলো যে হিন্দু ধর্মের মানুষরা কিভাবে লাশ সৎকার করে এটি তিনি দেখবেন, কারণ ইতোপূর্বে তিনি এগুলো কখনো দেখেননি। তো এটা দেখার তার ইচ্ছা হলো, যেই বলা সেই কাজ। ওনারা 5-6 জন মিলে ঠিক করেন
যে এই লাশের পিছু পিছু যাবেন, লাশ কিভাবে পোড়ায় তা দেখবেন। যখন ওনারা ওই লাশের পেছনে পেছনে শ্মশানে গিয়ে উপস্থিত হলেন, তখন তারা দেখেন যে আম গাছের কাঠ দিয়ে চিতা সাজিয়ে লাশকে তার উপরে শুইয়ে দেওয়া হলো। তারপর বাকি কাঠ দিয়ে সমস্ত শরীর এবং গোবরের চারা দিয়ে মুখ ঢেকে রাখা হলো। শেষে পরিবারের একজন ওই কাঠে আগুন ধরিয়ে দিল। এগুলো কিন্তু তারা সবাই দেখছিলেন এবং তাদের কাছে ভালোই লাগছিল, যেহেতু এই জিনিসটা আগে কখনো দেখেনি তারা। 1 ঘন্টার মতো তারা ওখানে দাঁড়িয়ে আছেন, দেখছেন। হঠাৎ করে তারা দেখেন, মানে সবাই দেখেন যে লাশটা চিতা ছেড়ে উঠে বসবার উপক্রম হয়েছে। এখন এই দৃশ্য তো ওনারা দেখে অভ্যস্ত নন, কারণ হলো যে এটির একটা সায়েন্টিফিক ব্যাখ্যাই রয়েছে। যখন লাশ পোড়ানো হয় তখন শরীরের ভিতরের বিভিন্ন অর্গান, বিশেষ করে রগগুলো টান টান হয়ে যায়, তখন ওই ডেড বডি উঠে বসে। এটা কিন্তু স্বাভাবিক নিয়মেই হয়। আগুনের তাপ পাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দেয়। তখন সবাই যেটা করেন, শক্ত কোনো কিছু দিয়ে আবার লাশকে শুইয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেন। এটাই কিন্তু সচরাচর হয়, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু এই জিনিসগুলো তো তারা জানতো না, যারা দেখতে এসেছিল। এখন ওরা তো ওই জিনিসটা দেখে ভয় পেয়েছে। আর একটা ভয়ানক ঘটনা এই অনির্বাণ ইসলাম ভাইয়ের নানির সঙ্গে ঘটে। সেটি হলো যে তিনি দেখেন ওই লাশটি উঠে বসেছে ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে ওই লাশটি ওনার দিকে তাকিয়ে আছে এবং চেহারাটা ভিন্ন রকম, একটা ভয়ঙ্কর একটা মানে অবয়বের মতো মনে হচ্ছে। এবং ওনার নানির মনে হচ্ছে লাশটি ওনার দিকেই তাকিয়ে আছে। উনি আরো বেশি ভয় পেয়েছেন। অন্যরা সাথে যারা ছিল তারা তো ভয় পেয়েছেন, তারা তো ছোট মানুষ ছিলেন। আর এই অনির্বাণ ইসলাম ভাইয়ের নানি, উনি এই দৃশ্য দেখার পর বিশেষ করে মনে হচ্ছে যে ওনার সাথে এক্সট্রা ভাবে এই ঘটনাটি ঘটেছে। তো উনিও ভয়ে ওখান থেকে দৌড় দিয়ে বাসায় চলে আসার পরই সেন্সলেস হয়ে পড়ে যান। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তার মা মাথায় পানি ঢালছেন আর কান্না করছেন। প্রতিবেশীরা অনেকেই বাসায় ভিড় করেছেন। তার বাবাকে খবর দেওয়া হয়েছিল, তিনিও ততক্ষণে বাসায় চলে এসেছেন। উনি যখন একটু সুস্থ বোধ করেন, সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন পুরো ঘটনাটি খুলে বলেন। এখন বাড়ির সবাই তাকে বকাঝকা করে যে ওখানে কেন সে গেল। তো যাই হোক, বলা হয় যে এভাবে আর না যেতে। রাতের বেলা প্রচণ্ড জ্বরের কবলে পড়েন এবং জ্বরের কারণে উল্টোপাল্টা প্রলাপ বকা শুরু করেন। এরপর কি হয়, একজন কবিরাজকে ডেকে আনা হয়। তিনি তাকে ঝাড়ফুঁক করেন, পানি পড়া দেন এবং পরিবারের সদস্যদেরকে ওই কবিরাজ বলেন যে আপনার মেয়ের উপর শ্মশানের এক ভয়ানক পিশাচ, তাকে আমরা বক্কা নামে চিনি, এই বক্কা পিশাচের নজর পড়েছে। আগামী 3 মাস তাকে খুব সাবধানে রাখবেন, নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি আমার মতো করে রিচুয়াল করে আপনার ঘর বন্ধ করে দিলাম, কিন্তু মেয়ের প্রতি যত্ন নেবেন, সাবধানে রাখবেন। এটা বলে উনি চলে যান। আর 7-8 দিনের মধ্যে উনি সুস্থও হয়ে যান, কোনো সমস্যা হয় না। 3 মাস উনি নিয়ম মেনেই চলেছেন। সমস্যাটা হয় 3 মাস পার হওয়ার পর। একবার কি হয় যে উনি এক রাতে ভয়ানক স্বপ্ন দেখেন যে ওনাদের বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। এরপরে রাতে আরেকটা স্বপ্ন দেখেন যে ওনার মা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছে। আবার তৃতীয় রাত থেকে স্বপ্ন দেখেন যে শ্মশানের সেই লাশটি চিতা ফুঁড়ে ওনাকে তাড়া করছে, তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু তাকে তাড়া করছে। এই ধরনের ভয়ানক স্বপ্ন উনি দেখতে থাকেন। তো 1 সপ্তাহ পর সেই কবিরাজকে আবার বাসায় ডেকে আনা হলো। তো সেই কবিরাজ উনি বলেন যে আগামী অমাবস্যা অবধি আমাকে সময় দিতে হবে, আমি একটু দেখি আসলে ঘটনাটা কি। ওই সময় তো আমি অনুমান করে বলছিলাম যে শ্মশানের ওই বক্কা পিশাচ তার নজর পড়েছে, আসলে বিষয়টা কি এটা দেখতে হবে। যেহেতু 3 মাস পরে সমস্যাটা আবার শুরু হয়েছে, তার মানে এখানে অন্য কোনো বিষয় থাকলেও থাকতে পারে। বিষয়টা আমি আগে দেখি, তারপরও আমি সিদ্ধান্ত নেব যে কি করা যায়। তো এই ঘটনার 5 দিন পর
রাত 11টার দিকে, তখন রাত 11টা মানে কিন্তু অনেক রাত, এই 67-68 সালের দিকে রাত 11টা মানে বুঝতেই পারছেন কত রাত হতে পারে। তো ওই রাত 11টার দিকে কবিরাজ হঠাৎ করে ওনাদের বাসায় আঙিনা, মানে ওনার বাসায় যে আঙিনা রয়েছে সেখানে এসে এই অনির্বাণ ইসলাম ভাইয়ের নানির বাবাকে ডাকাডাকি শুরু করেন। তো বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছিলেন। তো ডাক শুনে ওনার বাবা বাইরে বের হয়ে আসেন। তো বাবা বাইরে বেরিয়ে কবিরাজকে সালাম দেন, কিছু একটা বলতে যাবেন, তখন কবিরাজ বলেন যে আমি এখন একটা কাজ করব, এখনই এই কাজটি করতে হবে এবং এই কাজে আপনাকে দ্রুততার সাথে সহযোগিতা করতে হবে। আপনি একটি মাটির ঘটি এবং একটি কবুতর জোগাড় করুন। এখন সমস্যা হলো যে এত রাত্রে এই জিনিসগুলো পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল, কারণ শুরুতেই বলেছি 67-68 সাল, আর তখন তো হুটহাট করে এত রাত্রে যখন সবাই শুয়ে পড়েছে, এই বিষয়গুলো আসলে পাওয়া খুব মুশকিল ছিল। যাই হোক, রাত্রেবেলা অনেক কষ্ট করে সেগুলো জোগাড় করেন। আর অনির্বাণ ইসলাম ভাইয়ের নানি, উনি তো ছোট ছিলেন, তো ওই সময় উনি কিন্তু জানালা দিয়ে দেখছিলেন যে আসলে কি হয়। তো যখন ওনার নানির বাবা এই জিনিসগুলো জোগাড় করে এনে কবিরাজের হাতে দেন, কবিরাজ সেটি পেয়ে অনেক খুশি হয় এবং ওনাদের বাসার সামনে একটা জবা গাছ ছিল, সেই জবা গাছের নিচে একটি বড় গর্ত করেন এবং ওই গর্তের মধ্যে মাটির ঘটিটা রাখেন। তারপর এর মধ্যে বেলপাতার জোড়া একটা অংশ রাখেন। এরপর ওই কবুতর যেটা, এটাকে ছুরি দিয়ে জবাই দেন এবং সেটিও ওই ঘটের মধ্যে রেখে তখন তার কাছে থাকা কালো এক টুকরো কাপড় লাল সুতো দিয়ে বেঁধে দেন ওই ঘটির মুখটা। তারপর তার উপর মাটি চাপা দিয়ে দেন। কাজ যখন শেষ হয় তখন উনি একটি ভয়ানক ব্যাপার বলেন। উনি বলেন যে ভাই, আপনার মেয়ে কিন্তু শ্মশানের লাশ দেখে আসলে ভয় পায় নাই, এখানে অন্য একটি ব্যাপার রয়েছে। কারণ হলো শ্মশানের যে পিশাচ যেটা বক্কা, এই বক্কাও আপনার মেয়ের উপর নজর দেয় নাই। তখন ওনার বাবা বলেন যে কি হয়েছে তাহলে, ঘটনাটা কি? তখন কবিরাজ বলেন যে আপনার দুঃসম্পর্কের এক আত্মীয় একটা ভয়ানক প্রেত চালান করেছে আপনার মেয়ের উপরে। খুবই খারাপ প্রকৃতির একটি কালো জাদু করা হয়েছিল আপনার মেয়ের উপরে। সোজা ভাষায় আপনার মেয়ের উপর বান মারা হয়েছে। আপনার মেয়ে আস্তে আস্তে মারা যেত, আপনি বুঝতে পারতেন না যে এটা আসলে কি কারণে হয়েছে। ওর স্বাভাবিক কিছু অসুখ বিসুখ হতো এবং এর প্রেক্ষাপটেই সে সময় নিয়ে মারা যেত, হঠাৎ করে মারা যেত না, আপনারা সেটা স্বাভাবিকভাবেই দেখতেন। তখন এই অনির্বাণ ইসলাম ভাইয়ের নানির বাবা উনি বলেন যে আমার মেয়ের উপরে কালো জাদু করা হয়েছে কেন? তখন কবিরাজ বলেন প্রতিশোধ নেয়ার জন্য। আমার অনুগত জিনেরা এসে খবর দিয়েছে যে আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে এবং আপনার ব্যবসা বাণিজ্যেরই কম্পিটিটর আপনার কাছের আত্মীয় স্বজনরা। তো আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে, আপনার পুঁজিও বাড়ছে, আপনি ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারণ করছেন, সম্প্রসারিত হচ্ছে ব্যবসাগুলো। এটা আপনার আত্মীয় স্বজনরা মেনে নিতে পারেনি। তারা জানতো যে আপনার দুর্বল জায়গা আপনার মেয়ে, এজন্য ওই মেয়েকে যদি দুনিয়া থেকে সরানো যায় আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন, আর ওই সময় আপনার ব্যবসা বাণিজ্যের দিকে আপনি নজর দিতে পারবেন না, তখন তারা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করবে। আর ওর উপর যখন ওই প্রেতটা চালান করে দেওয়া হয়, যখন আপনার মেয়ে শ্মশানে গিয়েছে তখনই ওই প্রেতটা সুযোগ পেয়ে যায় আপনার মেয়ের উপর অ্যাটাক করার জন্য, কারণ সময়টা তখন সন্ধ্যার আগে আগে ছিল। আর তখন সে মায়াজাল সৃষ্টি করে ওই লাশ যখন ঠিক বসেছে স্বাভাবিকভাবে আগুনে পোড়ানোর সময়, তখন সে ওই সময় একটা ভয়ানক মায়াজাল সৃষ্টি করে আপনার মেয়েকে ভয় দেখায় এবং এরপর থেকে এই সমস্যার শুরু হয়। তো যাই হোক, আপনারা এখন বিপদমুক্ত, এই বান কেটে গেছে, আর কোনো সমস্যা নেই। খুশি হয়ে অনির্বাণ ইসলাম ভাইয়ের নানির বাবা ওই কবিরাজকে টাকা পয়সা দিতে চান, কিন্তু একটি টাকাও ওই কবিরাজ গ্রহণ করেননি। তিনি বলেছিলেন যে না, টাকা নেওয়া নিষেধ আছে, আমি টাকা নিতে পারবো না, উপকার করেছি এটাই বেশি। এরপরে কবিরাজ চলে যান। এরপরে ওই পরিবারে স্পেশালি অনির্বাণ ইসলাম ভাইয়ের নানির সঙ্গে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি।
প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। তিনি আমাদেরকে আরও বলেছেন যে খুলনা শহরের কিছু আরও ভয়ানক ঘটনা এবং মিথ সংশ্লিষ্ট কিছু তথ্য রয়েছে, খুব তাড়াতাড়ি তিনি সেগুলো আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাবেন। তো ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণ ইসলাম ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটি বিষয় আমরা শিখতে পারি এবং জানতে পারি। এই ঘটনার মেসেজ সেটা হচ্ছে যে এই যে মানুষ যখন উন্নতি করে তখন অনেকেই কিন্তু এই উন্নতি সইতে পারে না। এখন কাউকে যদি আঘাত করা হয়, হত্যা করা হয়, তাহলে তো পুলিশ এসে ধরবে, জেল ফাঁসি এগুলো হবে। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে রেখে কিভাবে কোনো ব্যক্তিকে ক্ষতি করা যায়, তখন মানুষ কালো জাদুর আশ্রয় নেয়, আর তখনই এই ধরনের ভয়ানক ঘটনাগুলো ঘটতে থাকে। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এগুলো সম্পর্কে অনেকটাই অসচেতন থাকি। আমরা চিন্তা করি যে আমার একটি ভালো ঘটনা ঘটেছে, কেন আমি বলবো না। আমরা যখন আমাদের পরিবারে নতুন কোনো সদস্য আল্লাহ তাআলা দেন, জন্মের পরই তার ছবিটা তুলে আমরা ফেসবুকে পোস্ট করে দিই যে এই যে আমার কন্যা, বা এইটা আমার পুত্র, এই আমার ভাতিজা, এই আমার ভাগিনা, সবাই দোয়া করবেন। আসলে কি সবাই দোয়া করে? সবাই কিন্তু দোয়া করে না। আপনার আত্মীয় স্বজনদের মধ্যেই এমনও লোক আছেন, হয়তোবা তার কোনো কন্যা সন্তান নেই, সে কন্যা সন্তান চাচ্ছেন, বা তার পুত্র সন্তান নেই, সে পুত্র সন্তান চাচ্ছেন, অথবা তার কোনো সন্তানাদি নেই, অথবা আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে এমনও যারা আছেন তারা তাদের পরিবারে কোনো সন্তানাদি নেই। তারা ওই জিনিসটা দেখে কিন্তু তাদের মনের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়, এবং সেখান থেকে কিন্তু হিংসার সৃষ্টি হয়, বদনজর লাগে। তাছাড়া আরও অনেক ব্যাপার রয়েছে। ধরুন যে আমরা কোনো একটা খাবার খাচ্ছি, কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, সেই রেস্টুরেন্টের খাবারের ছবি আমাদেরকে পোস্ট করতে হবে। কেন রে ভাই? আল্লাহ আপনাকে একটা রিজিক দিয়েছেন, আপনি সেটা খান, ফেসবুকে পোস্ট করতে হবে কেন? ফেসবুকে এই যে জিনিসগুলো যে পোস্ট করেন, দেখেন আরও অনেকে আছে হয়তোবা আপনারই কাছের লোক, তার কাছে টাকা নেই, তিনি খেতে পারছেন না, তো তিনি যখন ওই জিনিসটা দেখছেন, দেখার পর তার ভিতরে কিন্তু একজন হতাশা সৃষ্টি হচ্ছে, একটা দীর্ঘশ্বাস সৃষ্টি হচ্ছে। এটার ফলেও কিন্তু বদনজর লাগে। এই জন্য ফেসবুকে অনেক তথ্য, আমরা ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করে থাকি, এই জিনিসগুলো করা উচিত নয়। বিশেষ করে খুব প্রয়োজন ছাড়া নিজের ছবিও দেওয়া উচিত নয়। আর কোথাও বেড়াতে যাওয়া, কোনো বিষয়ে খাওয়া, আর বাচ্চাদের ছবি তো আমি সবাইকে বলি একদমই কেউ দিবেন না। বাচ্চাদের ছবি কেউ পোস্ট করবেন না। আপনারা যদি কোনো একটা বাচ্চার ছবি যেটা কেবল ভূমিষ্ঠ হয়েছে যে বাচ্চা, তার ছবি একবার পোস্ট করেছেন ফেসবুকে, ওই বাচ্চার মৃত্যু অবধি তার উপর এই প্রভাব থেকেই যাবে। তারপর দেখুন আমরা কি ভয়ানক কাজগুলা করি নিজেদের অজান্তেই। আমি বদনজরের উপরে বেশ কিছু শর্টস আপলোড করেছিলাম, আপনারা অনেকে সেগুলো দেখেছেন, কিন্তু আমরা অনেকেই দেখি, কিন্তু চিন্তা করি যে এখন তো পৃথিবীটা চলছে এরকম, যদি ছবি না দেই মানুষ কি বলবে। মানুষ কি বলুক না বলুক, এটা দিয়ে তো আপনার জীবন চলবে না ভাই। আপনার ভালো মন্দ আপনাকে তো বুঝতে হবে, তাই না? মানুষ তো অনেক কিছুই বলবে, এক এক সময় এক একটা স্রোত চলে, সেই স্রোতে আমরা গা ভাসিয়ে দেই, কিন্তু এগুলো করা উচিত নয়। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে ইসলামে বিনা প্রয়োজনে ছবি তোলা উচিত নয়। এর পেছনে অনেক কারণ রয়েছে, কারণ ছবি দিয়ে কত ধরনের ব্ল্যাক ম্যাজিক যে করা যায় আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা আমাদের উপরে জাদুটোনা করার জন্য যত ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সবগুলো পদ্ধতি আমরা আমাদের শত্রুদের হাতে প্রতিনিয়ত তুলে দিচ্ছি। আর তাছাড়া তো মানুষের বদনজর তো আছেই। তাহলে বলুন যে এই যে বদনজরের ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা বলি যে অমুকে আমার উপর কালো জাদু করেছে, বা আমাদের অমুক আত্মীয় স্বজনের উপর কালো জাদু করা হয়েছে। আমরা কিন্তু নিজেদের অসতর্কতার কারণে অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর শিকার হই। আর তারপরও মানুষ শত্রুতা বশত তো আলাদাভাবে করতেই পারে, এটা তো হতেই পারে, এটা তো আমরা জানি। আমাদের সকলকে কিন্তু ভাইয়া এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকতে হবে।
কারণ আমি এভাবে বলছি, একই কথা যদি আমি বারবার বলি তখন আপনাদেরও ভালো লাগবে না যে প্রতিনিয়ত এই কথাগুলো আমি কেন বলছি। কিন্তু এই কারণেই বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আমার যদিও রেফারেন্স নাম্বারটা আমার ঠিক মনে নেই, বেশ আমি বড় কয়েকজন শায়েখের কাছে এই হাদিসটা শুনেছি, আপনারা হয়তো বা ঘাটাঘাটি করলে হাদিসের রেফারেন্স নাম্বারটা পেয়ে যেতে পারেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে বড় একটা অংশ মারা যাবে শুধু বদনজরের কারণে। বদনজরজনিত কারণে তাদের অনেক সমস্যার সৃষ্টি হবে, যার ফলে তারা আস্তে আস্তে মারা যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে বদনজর হওয়ার করার জন্য যত ধরনের পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি আমরা আমাদের শত্রুদের হাতে তুলে দিচ্ছি। তাহলে আপনারাই বলুন যে আমরা যে কাজগুলো প্রতিনিয়ত করছি এটা ঠিক করছি না ভুল করছি। এই জন্য আপনাদের কাছে প্লিজ 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 অনুরোধ, বিনা প্রয়োজনে ফেসবুকে ছবি আপলোড করবেন না, বাচ্চাদের ছবি দিবেন না, আপনারা কোথাও ঘুরতে গেলে খাবার খেলে সেগুলোর ছবি আপনারা আপলোড করবেন না। কিছু জিনিস নিজেদের মধ্যেই রাখতে হয়, কিছু পারিবারিক বিষয় নিজেদের মধ্যে রাখতে হয়, এগুলো পাবলিক করতে হয় না। মানুষ কি মনে করুক না করুক সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনার নিজের সেফটি, আপনার পরিবারের সেফটি আপনার কাছে আগে। এই জন্য এই বিষয়ে সকলেই সতর্ক থাকব। আর নিজের অনেক সফলতার বিষয়গুলো খুব যে আমরা ঢাকঢোল পিটিয়ে আমাদের প্রত্যেকের কাছে বলতে হবে বিষয়টা এরকম নয়। যারা সেই বিষয়ে যারা যেই জিনিসটা শুনলে খুশি হবে সেই তাদেরকে আপনারা জানাবেন। যেমন আমাদের চ্যানেলে 100K সাবস্ক্রাইবার্স হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানানো, আপনাদেরকে শুভেচ্ছা জানানো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমি করব ইনশাল্লাহ। কিন্তু আমি যদি এই আনন্দে আরও অনেক কিছু করি যেগুলো আমি আরও অনেককে দেখাই, সেগুলো তো কিন্তু আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যারা সবাই যে আমাকে ভালো জানবে তা তো নয়। হয়তো বা বাহ্যিকভাবে আমার সাথে ভালো করে কথা বলে, ভিতরে ভিতরে হিংসা করতেই পারে। তাদের সেই বদনজরগুলো কিন্তু লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু শুধু আমার বেলা না, প্রত্যেকের বেলায়। এই জন্য প্রিয় লিসেনার্স, আপনারা এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আমি আজকে বললাম, হয়তোবা হঠাৎ হঠাৎ বলবো, কিন্তু সব সময় কিন্তু বলা সম্ভব হবে না। এই জন্য নিজেদের জন্য যেটা নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, সেই নিরাপত্তা বলয়গুলো যেন আমরা ভেঙে না ফেলি, এটা খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মার্জিয়া মেহজাবিন। বেশ কিছুদিন আগে একজন ভাই আমাকে একটা ঘটনা দিবেন বললেও তিনি সময়ের অভাবে ঘটনাটা দিতে পারেননি। হঠাৎ করে আজ সকালে অসুস্থতাজনিত কারণে আমি ওনাদের চেম্বারে গেলে তিনি আমাকে একটা ঘটনা দেন আর বেশ অনুরোধ করেন যেন তা ঘটনাটা প্রচার করা হয়। তিনি শুরুতে লিখেছেন, শুরুতেই একটা কথা বলি, আমি জানি আমার এই ঘটনা শুনে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, হওয়াটাও স্বাভাবিক, তবে আমার কাছে এটা দিনের আলোর মতোই সত্য। আমার নাম মুশফিক, পেশায় একজন আমি ডাক্তার, বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নিয়োজিত আছি। আমার জীবনে ঘটে যাওয়া এক চরম ও কঠিন সত্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে ঘটনাটা ঘটে তখন আমি MBBS শেষ করেছি, সাথে একটা হাসপাতালে ইন্টার্নশিপ করছিলাম। আমি এবং আমার সাথে যারা ছিল ইন্টার্নশিপে, আমরা সবাই হাসপাতালে আউটডোরে রোগী দেখতাম। একদিন সকালে প্রতিদিনের মতোই উঠে ক্যান্টিন থেকে নাস্তা সেরে আমি হাসপাতালে যাই। আমি যে হাসপাতালে ছিলাম সেটা ঢাকার পার্শ্ববর্তী একটা গ্রাম্য সাইডের এরিয়া। তখন লোকালয় এত ছিল না, বড় একটা এরিয়া নিয়ে তৈরি হাসপাতালটা। নিজস্ব ওষুধ তৈরি ও বাজারজাত করা হতো ওখান থেকেই। হাসপাতালটা 3 তলা বিশিষ্ট। আশেপাশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোই বেশি আসতো। তো যেদিনের কথা বলছি সেদিন বেশ রোগীর চাপ ছিল। রোগীর চাপে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাইনি। দুপুর 2টায় আমি আমার ডিউটি শেষ করে হোস্টেলে ফিরতে যাব, তখন আমাদের যিনি হোস্টেল সুপার ছিলেন তিনি এসে বললেন, মুশফিক, আজকে তো ডক্টর জাহাঙ্গীর রাতে ডিউটি করতে পারবে না, ওনার আম্মা অসুস্থ, সে বাড়ি যাবে, তুমি যদি রাতের ডিউটিটা করতে তাহলে ভালো হতো। সুপার ছিলেন আমাদের সবার বড় ভাইয়ের মতো, বেশ স্নেহ করতেন আমাদের, তাই আমরা তার কথা ফেলতে পারতাম না, বড় ভাইয়ের মতো ছিলেন। তাছাড়া জাহাঙ্গীর আমার সহপাঠী, তার সমস্যা যদি আমি না দেখি তাহলে আমারও সমস্যা হতে পারে। যাই হোক, আমি বললাম, স্যার সমস্যা নেই, আমি নাইট শিফটটা করে দিব বলে আমি হোস্টেলে চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমার বান্ধবী শান্তার সাথে কথা বলছিলাম।
আসলে আমি সময় পেলেই ওর সাথে কথা বলি। অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি শান্তাকে বললাম, রাতে যেহেতু ডিউটি আছে আমি একটু ঘুমাই, তুমি আমাকে সন্ধ্যায় ডেকে দিও। বলে ফোন রেখে আমি ঘুমাই যাই। সন্ধ্যায় শান্তা আমাকে কল দিলে আমার ঘুম ভাঙে। তখন সন্ধ্যা 7:30 6:30 বাজছিল। আমি উঠে ওর সাথে মিনিট 5 কথা বলে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে হালকা খাবার খেয়ে নিই। সব শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সময় ছিল 7:43। আমি ভাবলাম ডিউটি তো 8টা থেকে, এই সময়টুকু শান্তার সাথে আরেকটু কথা বলি। হাসপাতালের বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম ওর সাথে। তো পায়চারি করতে করতে কথা বলছিলাম। কি মনে করে কথার এক ফাঁকে শান্তা আমাকে বলে, মুশফিক আমার না কেমন যেন খারাপ লাগছে তোমার জন্য। আমি বললাম, দূরে আছো তাই হয়তো, তাছাড়া আমাদের অনেকদিন দেখাও হয় না। ও বললো, না আমার কেমন জানি তোমাকে নিয়ে ভয় লাগছে। আমি হেসে উড়িয়ে দিলাম কথাটা, বললাম, পাগল আমি ঠিক আছি। কি জানি কি হলো, শান্তা ফোনে কান্না শুরু করে দিল। পরে ওকে অনেক বোঝানোর পর বললো, সাবধানে কাজ করো, একটু সাবধানে থেকো। আমি আচ্ছা বলে কলটা কেটে হাসপাতালের ভেতর প্রবেশ করলাম। নিচ থেকে রেজিস্টার খাতায় সাইন করে তো সোজা 3 তলায় চলে গেলাম। গিয়ে বাইরে আমাদের যে চেম্বার ছিল সেখানে আরেকজন ডিউটি ডক্টর আগে থেকেই ছিলেন, তার সাথে কথাবার্তা বললাম। কিছু ফাইল ছিল সেগুলোতে একটু চোখ বুলালাম জাস্ট দেখার জন্য। 9টার দিকে গিয়ে দুজন মিলে ওয়ার্ড ভিজিট করে আসলাম। এসে চেম্বারে বসে রইলাম। খানিক বাদে শান্তাকে কল করলাম, কিন্তু ও কলটা ধরল না। বেশ কয়েকবার কল দেবার পর যখন সে ধরছিল না, তখন আমার টেনশন হতে থাকে। আমি ডিউটি যিনি আমার সাথে ছিলেন ওনাকে বলে নিচে আসলাম। এসে ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে স্মোক করছিলাম আর কল দিয়ে যাচ্ছিলাম শান্তাকে। পরপর 3টা সিগারেট শেষ করে আমি আবার উপরে চলে গেলাম। উপরে গিয়ে ডিউটি ডাক্তারের সাথে টুকটাক আলাপ করলাম। এমন সময় এক পেশেন্টের লোক এসে বলল, স্যার আমার রোগীর খিঁচুনি দিচ্ছে। সাথে সাথে নার্সও গেলাম আমরা দুজন। গিয়ে দেখলাম রোগীর অবস্থা খারাপ, তার পা বেঁকে যাচ্ছে, অক্সিজেনও সমস্যা। ওয়ার্ড বয়কে অক্সিজেন আনতে বললে সে অক্সিজেন বোতল নিয়ে আসে, কিন্তু ওনাকে অক্সিজেন মাস্ক পরাতে পরাতে উনি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলেন। পালস, চোখ সব চেক করলাম, দেখলাম উনি আর লাইফ না। ওনার হাত পাগুলো সাথে সাথে টেনে ও সম্পূর্ণ সোজা করা গেল না। যদিও মারা যাবার পর ধীরে ধীরে আমাদের শিরা উপশিরাগুলো ছেড়ে দেয়, তবু অনেক চেষ্টা করেও সোজা হয়নি। আমরা ওনার সাথের লোককে নিয়ে চেম্বারে এলাম। ওনাকে বেশিক্ষণ অপেক্ষা করাতে চাইনি আসলে। একে তো বলতে গেলে এটা গ্রাম সাইড এরিয়া, তার উপর রাত, তাই নিয়ে এসে যত দ্রুত সম্ভব ডেথ সার্টিফিকেটে সাইন করে দিলাম। কাগজপত্র রেডি করে নার্সকে দিলাম কমপ্লিট করে ওনাদের ছেড়ে দেওয়ার জন্য। সব কমপ্লিট হলো। ওনারা 12টার মধ্যে লাশটা স্ট্রেচারে করে নিয়ে চলে গেলেন। তো নিয়ে চলে যাচ্ছিল, আমি তখন বারান্দা দিয়ে তাকিয়েছিলাম। লাশটা অ্যাম্বুলেন্স ওঠানো হলো, তারপর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স লাশটা নিয়ে চলে গেল। আমি এসে চেম্বারে বসলাম। বসে বসে লোকটার কথা ভাবছিলাম। লোকটার কার্ডিয়াক সমস্যা ছিল, সাথে মেন্টালি সমস্যাও ছিল। সাথে শুধু ভাই আর লোকটার স্ত্রী আর 4-5 বছর একটা ছেলে বাচ্চা ছিল। আমার লোকটার জন্য খারাপ লাগছিল। খুব বেশি বয়স না, এটা ওটা ভাবছিলাম। রাত বাড়লে নার্স স্টেশনের পেছনে একটা স্টোর রুম আছে, সেখানে গিয়ে আমার সাথে ডিউটি ডাক্তার যিনি ছিলেন তিনি ঘুমানোর জন্য গেলেন। দুজন নার্স থাকার কথা থাকলেও একজন ছিল সেদিন। আমি ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরের দিকে তাকিয়ে বাইরের দিকে দেখছিলাম আর শান্তাকে কল করছিলাম। সব কিছু কেমন অন্ধকার চারপাশটা। আমার ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ আমার চোখ যায় নিচের গেটের দিকে। আসলে আমি যে বারান্দায় দাঁড়ানো সেখান থেকে নিচের গেটটা স্পষ্ট দেখা যায়। একটু ইউ শেপ বিল্ডিং। আমি দেখলাম শান্তা দাঁড়িয়ে আছে। গেটের পাশে একটা বকুল গাছ আছে, ওটার নিচে সে দাঁড়ানো। একটা কালো রঙের কামিজ পরা সে। বেশ সুন্দর লাগছে শান্তাকে। আমি তাকাতেই আমাকে ইশারা দিল যাওয়ার জন্য। আমি 7-5 না ভেবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এসে ওকে প্রথমে একটা ঝাড়ি দিলাম। বললাম, সেই কখন থেকে কল করে যাচ্ছে, কলটা ধরলা না কেন? আমার টেনশনে কতটা খারাপ লাগছিল তুমি বোঝো। শান্তা বাচ্চাদের মতো করে সরি বললো, বলে আর মন করবো না বলে আমার হাত ধরে বলল, চলো একটু হাঁটি তোমার সাথে, অনেকদিন হাঁটা হয় না। আমার হাত হাঁটতে হাঁটতে শান্তা হাসপাতালের পেছনের বাগানটার দিকে নিয়ে গেল। সেখানে অনেক ধরনের ঔষধি গাছ লাগানো ছিল। আমরা সেখানে হাঁটছি আর নানান বিষয়ে কথা বলছি। আচমকা আমার মনে হলো, শান্তা এত রাতে এখানে কিভাবে এলো? ওর তো রংপুর থাকার কথা। আমি বললাম, এই শান্তা তুমি এত রাতে কিভাবে আসলে এখানে? সে উত্তর দিল, কেন আমি কি চিনি না নাকি আগে কোনোদিন আসিনি? আমি বললাম, হ্যাঁ এসছো, কিন্তু সে তো দিনের বেলায়, এত রাতে তুমি কার সাথে আসছো? ও বলে, এত কথা জিজ্ঞেস করো না, তোমার দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসছি। আমি রাগ করলাম ওর সাথে যে তুমি এইভাবে আসছো, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হতে পারতো না? তাছাড়া এখন সারা রাত তো তোমায় নিয়ে বসিয়ে রাখতে হবে, লোকজন কি বলবে, এই সেই বললাম। ও কিছু না বলে আমাকে অবাক করে দিয়ে শক্ত করে ধরে বলল, মুশফিক
তুমি আমার অনেক প্রিয় মানুষ, বুঝলা? দুজন বেশ খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর বুঝলাম এমন পাগলামি যেন সে না করে। বুঝালাম আমি, মেয়েটা প্রায় 6 বছর ধরে আমাকে ভালোবাসে, কিন্তু কখনোই এমন করে না। আজ কি যেন হয়েছে। আমি শান্তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বললাম, চলো চেম্বারে যাই, সকালে তোমাকে নিয়ে বেড়াবো। এখন এত রাতে হাঁটা লাগবে না, এমনিতেই জার্নি করে এসছো। আমি ওকে নিয়ে বাগান থেকে বের হবার সময় বারবার চারদিক দেখলাম যেন দারোয়ান দেখে কিনা, বা কেন কোনো লোক দেখে ফেলে কিনা, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যদি দারোয়ান সহ মোটামুটি সবাই আমাকে ভালো জানে, তবু ওর সাথে এভাবে দেখলে মানুষ অকারণে এত রাতে বাজে কিছু ভেবে বসবে। বাগান থেকে বের হচ্ছি, কেবল দারোয়ান মামা ডেকে বলল, স্যার অনেক কি করেন এত রাতে? ডিউটিতে না গেলেন রাইতে, বাগানে আইছেন কেন? আমি বললাম, মামা আসলে আমি তোমার মামি না বলেই চলে আসছে, তাই একটু হাঁটার জন্য গিয়েছিলাম, তুমি কাউকে বলো না প্লিজ। বিষয়টা খারাপ দেখায় বলে ওনার হাতে 100 টাকার একটা নোট দিয়ে শান্তাকে নিয়ে সোজা উপরে চলে এলাম। সারা রাত কথা বলেই কাটিয়ে দিলাম। 6টার দিকে ডিউটি ডাক্তার উঠে আসলে আমি শান্তার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিলাম। উনি আমাকে শান্তার সাথে কথা না বলে আমাকে বললো, ভাই রাতে ঘুমান নাই? আমি বললাম না। পরে বললো রুমে গিয়ে ভালোভাবে ঘুম দেন আজকে। বলে সে ফ্রেশ হতে গেল। আমিও ওয়াশরুমে যাবো, তাই শান্তাকে বললাম, তুমি বসো, একটু পর স্যার আসবে, ওনার সাথে ভিজিটে যেতে হবে, ভিজিট শেষে তোমায় নিয়ে ঘুরতে বেরোবো। বলে ওকে বসে আমি ওয়াশরুমে গেলাম। কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখি শান্ত ওখানে নেই। টেবিলের উপর একটা কাগজে লিখে রেখে গেছে, আমি আমার অমুক বান্ধবীর ওখানে যাচ্ছি, তুমি রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিও, বিকালে অমুক ভার্সিটিতে এসো, আমরা ঘুরবো। চিরকুটটার পর আমার রাগ হলো। ঠিক আছে, ও জানে আমার 2টা পর্যন্ত, তাই বলে হুট করে চলে যাবে? একসাথে তো নাস্তাতে তো করতে পারতো। কল দিলাম, ফোন সুইচ অফ। মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। ওর এক বান্ধবী আছে যে আমার হাসপাতাল থেকে কাছে একটা সরকারি ভার্সিটিতে পড়ে। হাসপাতাল থেকে ওখানে যেতে 10 টাকা বাস ভাড়া লাগে। ওর বান্ধবীকে যে কল করবো সেটাও পারছিলাম না, কারণ কখনো প্রয়োজন পড়েনি, তাই কোনো নাম্বারও রাখিনি। কোনো মতে নিচে এসে নিজের ডিউটি শেষ করে 2টার দিকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। তারপর 4টার দিকে বের হয়ে গেলাম ওর বান্ধবীর ভার্সিটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে শান্তাকে কল দিলাম, সুইচ অফ। আমি ভার্সিটির ভেতরটা ঘুরতে লাগলাম। প্রায় 2 ঘন্টা ঘুরলাম আমি। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে। পরে রাগ করে বেরিয়ে আসতে যাব, তখন দেখি সামনেই শান্তা হেঁটে হেঁটে আসছে। সুন্দর একটা শাড়ি পরা, হালকা গোলাপি রঙের শাড়ি, সুন্দর করে সেজে এসছে। রাগ দেখাতে গিয়ে আর রাগ করলাম না। সামনে এসে দাঁড়িয়ে হেসে দিল মেয়েটা। নিজের মধ্যে আর রাগের ছিটে ফোটাও রাখতে পারলাম না, বরং ওর জন্য একটা ফুল না কিনে আনায় নিজেকে অপরাধী লাগছিল। 6 বছরের শান্তাকে এত সুন্দরভাবে আমি কখনোই দেখিনি। যাই হোক, ওকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম। পরে রাত 8টার দিকেও বললো ওর বান্ধবীর হোস্টেলে উঠবে। আমি হোস্টেলের গেট পর্যন্ত ওকে পৌঁছে দিলাম। ও জানালো সকাল 11টায় সে বাড়ি চলে যাবে। আমি বললাম, তাহলে আমি আসবো গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য? শান্তা বলল, না, আব্বা আসবে নিতে, তুমি চিন্তা করো না, ভালোভাবে থেকো, বলে সে চোখ মুছতে মুছতে হোস্টেলের ভেতর চলে গেল। আমারও বেশ খারাপ লাগছিল ওকে ছেড়ে আসতে, কিন্তু ওকে যে বলবো শান্তা ফোনটা অন করো বা তোমার বান্ধবীর ফোন নাম্বারটা দিও, সেটা মনেই নাই। নিজের উপর রাগ হতে লাগলো খানিক বাদে ওখান থেকে বেরিয়ে মানিকগঞ্জের একটা বাস ফাঁকা পেয়ে সেটাতে উঠে পড়ি। একটু পরেই বাস হাসপাতালের সামনে আসলে আমি নেমে হোস্টেলে যাই। গিয়ে ক্যান্টিন থেকে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। আমার রুমে তখন আমরা 4 জন থাকি। 2 জন নাইট শিফটের ডিউটিতে গেছে, আর আমার এক রুমমেট সহ আমি ঘুমিয়ে আছি। একটু পরে আমার নাম্বারে কল এলো। আমার বন্ধু আদিল ফোন কল করেছে, ও রংপুর থাকে। শান্তাদের বাড়ির কাছে ওর বাড়ি। আগে ওরা দিনাজপুর থাকতো, পরে রংপুর গিয়ে বাড়ি করে ফেলে ওর আব্বা। ওর নানার বাড়ি ওখানে। ওর কল দেখে আমি একটু অবাক হয়েছি। সময় দেখতে গিয়ে আমি দেখলাম রাত 2:18 বাজে। তখন এত রাতে কল দিল কেন? কোনো সমস্যা না তো? কলটা রিসিভ করলাম, বললাম, কি খবর বন্ধু এত রাতে? আদিল ওপাশ থেকে বললো, তুই ঠিক আছিস ভাই? বললাম, কেন, কি হয়েছে? বললো, তুই কিছু জানিস না, খবর পাস নাই? বললাম, কি হবে, কিসের খবর? ও বললো, শান্ত তো অ্যাক্সিডেন্ট করেছে, শুনিসনি? আমি বললাম, কখন, কি হলো, কি বলিস? আমি শান্তাকে হোস্টেলে রেখে আসলাম 8টার দিকে। কি বলিস তুই? তখন বললো, আচ্ছা এক কাজ কর, তুই পারলে ভোরে রওনা দিয়ে চলে আয় রংপুরে, আমরা পরে কথা বলবো। আমি ওর আগের মাথা কিছুই বুঝলাম না। ফোন কেটে দিয়ে শান্তাকে কল দিয়ে যাচ্ছি, ওর নাম্বার বন্ধ। ভাবলাম ভোর হলে হোস্টেলে গিয়ে খোঁজ নেব। তখনই আমার নাম্বারের থেকে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে। কলটা রিসিভ করতেই শান্তার কণ্ঠ। ও বলল, মুশফিক নিচে আসো না একটু, আমি গেটের বাইরে অপেক্ষা করছি। ওর কিছু জিজ্ঞেস করার আগেই কলটা কেটে দিল।
আমি কোনো মতে টি শার্টটা পরে নিচে দৌড়ে গেলাম। ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়ে দেখি বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো। শান্তা জাস্ট বলল ওঠো। আমি কিছু না বলে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি টান দিল। শান্তা আমার হাত ধরে বসে আছে। আমি ওকে বারবার বললাম, তুমি ঠিক আছো? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো? ও বলল, হ্যাঁ, তবে চিন্তা করো না, এখন কথা বলো না, আমাদের যেতে হবে। আমি বললাম, কোথায় যাব, কি হয়েছে বলবে তো? শান্তা বলে, বাড়ি যাচ্ছি, ইমার্জেন্সি কাজ আছে, সকালে গেলে হবে না, তাই এখন যাচ্ছি। একটু বসো চুপ করে, কথা বলো না, আমাকে একটু কাঁধে মাথা রাখতে দাও, আমার মাথায় ব্যথা হচ্ছে। বললাম, ঠিক আছে। কিন্তু তখন খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের ভেতরে একটা লাশ রাখা। আমি আটকে উঠে বললাম, এটা কার লাশ নিয়ে যাচ্ছি আমরা? শান্তা বলে, বাড়ি গিয়ে দেখো, কথা বলো না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছিলাম না। শান্তার এমন আচরণ আমার কেমন জানি লাগছিল। তো অনেকটা লম্বা সময় পর ভোরের দিকে গাড়িটা একটা জায়গায় ব্রেক করলে আমাকে শান্তা বললো, তুমি একটু নেমে দাঁড়াও তো, আব্বা আসছে। আমি ও আচ্ছা বলে নামলাম। তবে নামার আগে বললাম, ফোনটা খোলা রেখো প্লিজ, টেনশন হয়। আমাকে নামিয়ে দিতেই গাড়ি টান দিল ড্রাইভার। তখন দেখলাম আমি যে গাড়িতে এসেছি এতক্ষণ সে গাড়িটা পুরনো জং ধরা গাড়ি। গাড়িটার বাইরে কয়েক জায়গায় রক্ত লেগেছিল, আর গাড়িটা মাটিতে না চলে ভেসে ভেসে চোখের সামনে দিয়ে চলে গেল। আমার তখন মনে হলো ভয়ের একটা স্রোত বয়ে গেল নিজের ভেতর। আমি একটু দেখি রাস্তার অপর পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমাকে ওখান থেকেই বলছে, স্যার আমারও তো বাঁচানোর চেষ্টাই করলেন না আপনারা, এখন পারলেন না তো নিজের পরিবার বানাইতে, তার আগেই তো চলে গেল। আমি হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন একটা অ্যাম্বুলেন্স এসে মোড় ঘুরছিল। আমি রাস্তার মোড়ে দাঁড়ানো, অ্যাম্বুলেন্সটা আমাকে দেখে থামলো। ভেতর থেকে শান্তার আব্বা নেমে এলেন, আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন উনি। আসলে তিনি জানতেন আমাদের সম্পর্কের কথা। তিনি বললেন, বাবা তুমি আসছো বিদায় দিতে? আমি না কিছু বুঝতে পারছিলাম না, ওনার কথা বুঝতে পারছিলাম না, ওনার কান্না করার কারণ বুঝতে পারছিলাম। তো উনি আমাকে গাড়িতে তুলে নিলেন। ভেতরে শান্তার ভাই, ওর মা, কাকা ওনারা ছিল। অ্যাম্বুলেন্সটা শান্তাদের বাড়ির উঠানে গিয়ে থামলো। গাড়ি থেকে নামতে দেখি সবাই অ্যাম্বুলেন্সের কাছে এসে শান্তা শান্তা বলে কান্না জুড়ে দিল। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি তখনও বুঝি নাই কি হয়েছে। শান্তার ভাই আমাকে বলল, ভাইয়া কি হয়েছে একটু বল। আমি জিজ্ঞেস করলাম আমার ভাইকে যে একটু বলেন আমাকে। ভাইয়া বলল, শান্তার লাশ নিয়ে আসলাম মুশফিক, শান্তা আর নাই। আমার দুনিয়া তখন উল্টে গেছে। মনে হলো আমার পায়ের নিচের মাটি কেউ টান দিয়ে সরিয়ে দিল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের ভেতরে গেলাম, সবাইকে সরিয়ে ভেতরে গিয়ে শুধু লাশটা জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার করলাম। শান্তাকে ডাকলাম, কাপড়টা সরিয়ে দেখলাম আমার শান্তা ঘুমিয়ে আছে। আমার হিতাহিত জ্ঞান তখন ছিল না। আমি চোখের সামনে ওকে এভাবে দেখবো এটা ভাবতে পারিনি। একটু আগেই তো আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে এতটা পথে এলো, তাহলে আমি কিভাবে আসলাম? আমাকে সবাই ধরে সরিয়ে দিল ওর কাছ থেকে। সবাই মসজিদের দিকে গেল, শুধু এক কোণায় দাঁড়িয়ে কাঁদছিলাম। ইন্টার্নশিপ শেষ হলেই আমার জয়েনিং ছিল। আমরা বিয়ের ব্যাপারেও প্রিপেয়ার ছিলাম। সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেল। এই কষ্টের অনুভূতি আসলে কাউকে বোঝানোর ক্ষমতা আমার নাই। খাটিয়া আনা হলো মসজিদ থেকে, লাশ তুলে দিলাম খাটিয়ায়। মহিলারা নিয়ে গোসল করিয়ে দিলে আর দেখতে দিবে না, তাই শেষবারের মতো ওর মুখটা দেখে নিলাম। শুধু শেষবারের মতো ওকে একটু জড়িয়ে ধরতে পারিনি আমি। আমার বুকটা ভেঙে ফেটে যাচ্ছিল। মহিলারা ওকে গোসলের জন্য নিয়ে গেল। ঘণ্টাখানেক পর গতকাল যে মেয়েটাকে আমি গোলাপি শাড়িতে দেখেছি সেই সাদা কাফনে পরে শুয়ে আছে আমার সামনে। ওর বাবা খাটিয়ার সামনের দিকটা আমাকে ধরতে বলল। আমি কাঁধে নিলাম আমার শান্তাকে। এতটা ভারী লাগছিল কাঁধটা, মনে হচ্ছিল দুনিয়ার পুরা বিশাল ওজন আমার কাঁধেই আমি তুলেছি। ঈদগাহ মাঠে ওর জানাজা সম্পন্ন হলো। তারপর পারিবারিক গোরস্থানে ওকে শেষবারের মতো রেখে আসলাম। নিজ হাতে মাটি দিয়ে দিলাম ভালোবাসার মানুষটার উপর। সবাই আস্তে আস্তে চলে গেল, আমি বসে রইলাম সেখানেই। পুরুষ হয়েও আমি সেদিন কান্না আটকে রাখতে পারিনি ভাই। একটু পরে ওর ভাই এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। আমি সেদিন তাদের আর বলতে পারিনি সব কিছু। আমার মাথায় আসলে কাজ করছিল না, শুধু জানতে চাইলাম কিভাবে কি হলো। তখন ওর ভাই জানায় 2 দিন আগে নাকি শান্তা বলেছিল ওর আব্বাকে ঢাকায় আসার কথা। ওর বড় ফুপু টঙ্গী বিসিক এলাকায় থাকেন, তাই ওখানেই আসবার কথা বলে। ওর আব্বা রাজি হয়ে আসার জন্য, ঢাকায় আসার জন্য সে সব কিছু কেনাকাটা করতে যায় সদরে। কিন্তু ভ্যান করে বাড়ি ফেরার সময় ট্রাকের সাথে ভ্যান ধাক্কা খায়, আর শান্তা ওখানেই মারাত্মকভাবে ইনজুর্ড হয়। লোকজন ওকে হাসপাতালে নিতে নিতেই ও দুনিয়া ছেড়ে চলে যায়। তখন আমি ওর ভাইকে বলি, শান্তা কি গোলাপি রঙের শাড়ি কিনেছিল সেদিন? হালকা গোলাপি।
ওর ভাই বলল হ্যাঁ। আমি তখন ওর কাছে যতটুকু পারলাম ওই সিচুয়েশন বলে চলে এলাম দিনাজপুর। বাসায় এসে আমি কেবল কান্নাই করেছি। আম্মা আব্বাকে বললাম শান্তার কথা, তারাও কাঁদলো, আমাকে যতটা পারলো সান্ত্বনা দিল। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে বাসায় বারান্দায় বসে কান্না করছিলাম। আব্বা আম্মা বাজারে গেছে ডাক্তারের কাছে, বাড়িতে আমার ছোট বোনটা আছে। আমি উঠে গিয়ে ওর কাছে একটু পানি চেয়ে নিজের ঘরে গেলাম। তখন দেখি আমার জানলার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্তা। এমন সময় ছোট বোনটা পানি নিয়ে ঘরে এলে আমি ওকে রেখেই বেরিয়ে বাড়ির পেছন দিকে গেলাম। গিয়ে দেখি শান্তা দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে ওকে বুকে জড়িয়ে ধরে আর বলতে পারিনি তুমি কোথায় গেছিলা, আমি যে তোমাকে কবরে রেখে আসছি। আর শান্তা বলে আমার একা একা খারাপ লাগছিল তাই চলে আসলাম। এমন সময় আমার বোনটা এসে বলল ভাই কি হয়েছে, কার সাথে কথা বলিস? আমি ওকে দেখালাম এই যে শান্তা, দেখ শান্তা আসছে। বোন আমার দিকে তাকিয়ে রইল শুধু। এমন সময় আব্বা আম্মা বাড়িতে প্রবেশ করছিল। তখন শান্তা বলল মুশফিক ঘরে যাও, আমি পরে আসবো। বলে কোথায় যে অন্ধকারে মিলিয়ে গেল। আবার রাতে এলো। আমার সাথে তার অনেক কথোপকথন হয়। আমি তাকে এভাবেই বিভিন্ন সময় দেখি, কথা বলি। এই বিষয়টা নিয়ে গ্রামের মানুষ নানান কথা রটিয়ে দেয়। আমাকে পাগল ভাবতে শুরু করে সবাই। বিশ্বাস করেন এরপর থেকে আমি ওকে দেখতাম, সে আসতো আমার কাছে। আমি কখনোই ভয় পাইনি। এদিকে সবাইকে সব বলার পরেও সবাই ভাবলো আমি মানসিক সমস্যা আমার। আমি তখন আর কাউকে কিছু বলতাম না। ভাবতাম যে আসলে শান্তাকে আমি একাই দেখি, তারা তো দেখতে পায় না, সো আমাকে পাগল ভাবাটা নর্মাল। কিন্তু আমি জানি এটা কিছুতেই আমার মানসিক সমস্যা না। যদি তাই হতো তাহলে আমিও তাকে দেখতে পেতাম না। সে কী রঙের কাপড় কিনেছিল সেটা আমি বলতে পারতাম না। আমি জানি মানুষ মারা গেলে সে আসে না, তার রু এক্সিস্ট করে না, পৃথিবীতে চলে যায় সে। কিন্তু যে আমার কাছে আসতো না সে শান্তা না, হোক শান্তার কারিন হবে হয়তো, হোক তাতে কি, তবুও সে তো আমার শান্তা। আমাকে সবাই 3 বছর পাগল বানিয়ে রেখেছিল। পরে আমাকে আব্বা আম্মা অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমার শান্তা ঠিকই আসে আমার সাথে দেখা করতে। এদিকে আমি আমার পড়াশোনাও চালিয়ে গিয়েছি। একজন পাগল কিভাবে স্টাডি কমপ্লিট করতে পারে বলেন তো? শেষমেশ আমার বাবা মা আমাকে একটা সময় বিয়ে করিয়ে দেয় বেশ জোর করে। বিয়ের দিন রাতে আমি শেষবার দেখেছিলাম শান্তাকে, কিন্তু সেই দেখায় আমরা কেউ কোনো কথা বলতে পারিনি, শুধু কেঁদেছি। তারপর থেকে আমি ওকে আর কখনো সরাসরি দেখিনি। তবে আমার কোনো সমস্যা বা বিপদ আপদের আগে আমি শান্তাকে স্বপ্নে দেখি। সে আমায় বিভিন্নভাবে হিন্ট দেয়। আমি আমার ওয়াইফকে সব কিছু বলেছি, সে সব জানে। আর সে নিজেই ঘটনাটি লিখেছে আপনাদের জন্য। অনেক কিছু স্কিপ করতে হয়েছে, তাই ক্ষমা চাইছি। অনেকের মনে হতে পারে আমি স্বার্থপর। তাদের শুধু বলবো ভাই, একবার যদি কোনো বিষয় আপনার অসুস্থ বাবা আপনার পায়ে পড়তো তাহলে আপনিও আমার মতো স্বার্থপর হতে বাধ্য হতেন। আমাকে সবাই একটা সময় পাগল বললেও আমি পাগল ছিলাম না, তাই নিজ বাবার জন্য স্বার্থপর হতে হয়েছে। হয়তো পাগল হলে ভালোই ছিল, কিন্তু আমি তো পাগল না। আমি প্রতি সপ্তাহে দিনাজপুর যাই রোগী দেখতে, সেই সাথে শান্তার কবর জিয়ারত করতে। আমি শান্তা মেয়েটাকে আজও ভালোবাসি। আমার ওয়াইফ ওর জন্য দোয়া করে। তবে একটা বিষয় হলো, আমি আজও জানি না কেন আমার সাথে এমনটা হলো। কেমন লাগবে ঘটনাটা আমি জানি না, তবে আমার জীবনের একটি ধ্রুব সত্য বললাম সবাইকে। ঘটনার সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ির নোয়াখালীতেই থাকতেন। তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোনো একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেইন গেটে ঢুকবার পর চারপাশে এবং পিছনে বাগান আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো তারা মূলত এখানেই অনেকদিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোনো একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ
রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে। গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোঁয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোঁয়া নিভে না। কোনোরকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোঁয়া কমতে শুরু করে। তো তিনি বলেন যে বুয়া চুলায় জ্বালায় রাখবার কারণে কাগজ পুড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোঁয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান। বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে, ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে, কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা। বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল, তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না, আমিও জানি এগুলো কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামো। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না। তিনি রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবুক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ হয় সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতাজনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে দু একজনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন। রবি ভাইয়ের শাশুড়ি বললেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাইও তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে নেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতে চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটির ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কী করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরও কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কী। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, যেহেতু ডুপ্লেক্স বাসা ছিল নিচতলাতে, তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন। ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30টা বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা
আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান। এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে? এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। দারোয়ান আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম, আমি তো আশেপাশে কিছুক্ষণ পর পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই। আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়, আর এখন রুমে তার সামনে সেলর কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন। যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না এবং তিনি থাকতে যাচ্ছিলেন না, কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্না আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে যে আসলে কান্না করছে কে। আর তার তখন একটু সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন, তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে, এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলেই কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাক হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ির বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন, এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন। সব জানালা লাগিয়ে মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলো তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিংয়ের আশেপাশে কিছু পড়লো নাকি,
মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আছে সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন যে আসলে কি হয়েছে। সব কিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যেই রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে? রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা। তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি। তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গিয়েছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না। ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে কোনো রকম ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার ওনার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন সাইলেন্ট ছিল। তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন। রাতের সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরও কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোনো একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজরের নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। তো 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2বার শুনতে পান। তো তিনি ওঠার পর দেখে যে সে রুমে তো ডিম লাইট জানানো ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িং রুমের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আসার মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো রকম হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমের নাই। আবার সেই পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই ঘ্রাণটা পেয়েছিল। তিনি কোনো রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরও ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলের অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, মানে হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন